আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। গুচ্ছবর্তী পরীক্ষার আর খুব বেশি বাকি নাই। তো এই শেষ মুহূর্তে অনেকের বায়োলজি নিয়ে টেনশন হচ্ছে। অনেকে বায়োলজি এখনো ধরোও নাই, অনেকে পড়ছো ভুলে গেছো। এজন্য দেখো, গুচ্ছ বায়োলজি অংশে ঠিক প্রত্যেকটা চ্যাপ্টারে যতটুকু পড়তে হবে, না পড়লেই নয়, এবং খুব সহজে কিভাবে ইনফরমেশন গুলো মনে রাখবো সেটার জন্য একটা কোর্স লঞ্চ করছি। সেটা হচ্ছে তোমার 15+ ক্লাস থাকবে সেখানে। বলতে গেলে প্রায় প্রতিটা চ্যাপ্টারে একটা করে ক্লাস, যেগুলো ছোট সেগুলো দুইটা মিক্স করে নিতে পারি। তো সেটার জন্য দেখো, তুমি যদি এই ক্লাসটা দেখো, ডেমো হিসেবে দেখতে পারো। টোটাল কোষ বিভাজন চ্যাপ্টারটা খুবই অল্প সময়ে A to Z তোমাকে সুন্দর করে বুঝাই দিব। যদি আগে নাও পড়া থাকে, তারপরে তুমি খুব সহজে এটা বুঝে ফেলতে পারবা। এটা আশা করি তোমাদের অনেক হেল্প করবে। তো শুরু করি। একদম শুরু থেকে যদি আমরা আসি, শুরুতে আমাদের কি আছে, যে সেল ডিভিশনে এখানে কয়েকটা কথা আমাদের বলা আছে। কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে, কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, এগুলা নিয়ে কিন্তু প্রশ্ন খুবই কম আসে। এখন তোমাকে জানতে হবে কতটুকু পড়তে হবে, কতটুকু বাদ দিতে হবে। এটাই কিন্তু মেইন বিষয়। সাল, কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে, এগুলাতে খুব বেশি টাইম ওয়েস্ট করার দরকার নাই। ঠিক যতটুকু দরকার, যেগুলো না পড়লেই নয়, সেটুকু আমি বলে দিব। যেমন এখানে এইটা তুমি একটু পড়তে পারো, যে অল্টার ফ্লেমিং কি করছে, সামুদ্রিক স্যালামান্ডারে সর্বপ্রথম কোষ বিভাজনটা দেখতে পাইছে। সায়েন্টিফিক নেপে চাইলে দেখতে পারো। আর এই বিজ্ঞানী কি মতবাদ দিছে, এটা একটু লাগে, যে একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হয়, এটা কে বলছে? রুডলফ ভিরশা বলছে। এটুকু আশা করি সবারই মনে থাকে, এই দুইটা কথা। আমরা পড়তেছি কোষ বিভাজন। এই কোষ বিভাজন কয় প্রকার? আমরা জানি 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। মাইটোসিসের সামনে যখন আমরা দিয়ে দিচ্ছি, তখনই কিন্তু অ্যামাইটোসিস হচ্ছে। আচ্ছা, তাহলে শুরুতে আমাদের পড়তে হবে অ্যামাইটোসিস নিয়ে। অ্যামাইটোসিস নিয়ে তুমি অ্যামাইটোসিস শব্দটাকে একটু ভাঙো, দেখো কি কি পাও। আমরা কি বলতে পারি অ্যামাইটোসিসে? মানে কি? অ্যাবসেন্ট। তার মানে যেখানে মাইটোসিস হয় না, সেটাকে আমরা বলি অ্যামাইটোসিস। যেখানে মাইটোসিস হয় না, তাকে কি বলি আমরা? অ্যামাইটোসিস বলি। আমি একটু সাইডে নিই এটা। অ্যামাইটোসিস। দেখো, মাইটোসিসে কি হয় মেইনলি, একটু মনে করো তো। মাইটোসিসে আমাদের স্পিন্ডেল যন্ত্র তৈরি হইতো। এই ধরো, এটা যদি আমাদের একটা কোষ হয়, এখানে আমাদের মেরুতে কি হইতো? স্পিন্ডেল যন্ত্র তৈরি হইতো মাইটোসিসে। তারপর এখানে আমাদের ক্রোমোজোম থাকতো। কিন্তু এইগুলা কোনোটাই অ্যামাইটোসিসে হয় না, অ্যাবসেন্ট। মানে অ্যাবসেন্ট। মাইটোসিসের যে মেইন দুইটা জিনিস, এই দুইটা যেহেতু অ্যাবসেন্ট আছে, মানে যেহেতু স্পিন্ডেল যন্ত্র তোমার তৈরি হচ্ছে না, তার মানে এখানে কিন্তু কোনো জটিলতা নাই। এগুলো তৈরি হওয়া কি একটা জটিল প্রক্রিয়া না? তার মানে কোনো জটিলতা নাই। আবার এখানে যেহেতু ক্রোমোজোম নাই, তার মধ্যে ডিএনএ থাকার কোনো প্রশ্নই নেই, ডিএনএও নাই। তাহলে অ্যামাইটোসিস মানে বোঝা গেছে যে এখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে না, ক্রোমোজোম ডিএনএ এগুলো নিয়ে আমাদের কোনো কথা নাই। আচ্ছা, তাহলে এখানে কি হয় মেইনলি? এখানে মেইনলি একটা কোষ, এই মনে করো একটা কোষ, এই কোষের এটা হচ্ছে নিউক্লিয়াস। এই যে কোষের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটাকে কি বলা হয়? নিউক্লিয়াসের আরেকটা নাম হচ্ছে ক্যারিওন। এই কোষের এই পাশ থেকে এন্ড এই পাশ থেকে কি করে? চাপ দিতে থাকে ক্রমাগত, যার জন্য নিউক্লিয়াসটা ভিতরে থেকে কম্প্রেস হতে থাকে, সংকুচিত হতে থাকে, স্টেনোসিস হয়। এই যে চাপ দিয়ে সংকুচিত করতেছে, এইটাকে আমরা বলি কি? স্টেনোসিস। আস্তে আস্তে স্টেনোসিস হতে 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 এই দুইটা টোটালি আলাদা হয়ে যায়। ক্রোমোসোম গুলা, ক্রোমোসোম নিউক্লিয়াস গুলা, কোষটা টোটালি দুইটা আলাদা আলাদা হয়ে যায়। তাহলে এখানে কার সংকোচন হচ্ছে? স্টেনোসিস হচ্ছে নিউক্লিয়াসে। তাহলে এটাকে কি বলা যাবে? ক্যারিও স্টেনোসিস। তাহলে অ্যামাইটোসিসের আরেকটা নাম কিন্তু আমরা বলতে পারি ক্যারিও স্টেনোসিস, কারণ নিউক্লিয়াসটা সংকুচিত হচ্ছে, নিউক্লিয়াসটা সংকুচিত হচ্ছে। এটা গেল। তাহলে এখানে কিন্তু সংজ্ঞাটাই যা আছে, এবার তুমি পারবা। দেখো, এখানে
সরাসরি প্রত্যক্ষ বিভাজন হচ্ছে, আমাদের অন্য কোনো কিছু দরকার হচ্ছে না। সরাসরি নিউক্লিয়াসে সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করতেছে। এবার প্রশ্ন আসতে পারে কোথায় এই অ্যামাইটোসিস হয়। দেখো, ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, বিজের এন্ডোস্পার্ম, বিশেষ করে ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া এগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো এটা কিভাবে মনে রাখবা, অ্যামাইটোসিস এর মধ্যে আছে, কিভাবে মনে রাখবে সেটা অ্যামাইটোসিস খেয়াল করো। এতে হচ্ছে অ্যামিবা, এটা থেকে হচ্ছে ইস্ট, এরপরে কি আছে, বি আছে না, বিতে হচ্ছে ব্যাকটেরিয়া। এই তিনটাতে মেইনলি তোমার অ্যামাইটোসিস হয়, এটা মনে রাখতে হবে। আবার এগুলা কি, ব্যাকটেরিয়া এককোষী না, তাহলে এককোষী জীবে কিন্তু এগুলা হতে পারে। এককোষী অ্যামিবা, ইস্ট এন্ড ব্যাকটেরিয়া, এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি অ্যামাইটোসিস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, যেভাবে প্রশ্ন দিক না কেন তুমি উত্তর করতে পারবা। আচ্ছা, এরপরে চলে আসতেছে যে যেসব কোষ বিভাজিত হয় না। দেখো, যেসব কোষ বিভাজন অংশগ্রহণ করবে না, কোন কোন কোষ বিভাজনে অংশগ্রহণ করে আমরা কি জানি, আগে ওইটা একটু দেখে আসো। দেখো এখানে খেয়াল করো, উদ্ভিদের যে স্থায়ী কোষ, যে স্থায়ী হয়ে গেছে তার তো বিভাজনের দরকার নাই। উদ্ভিদের যে স্থায়ী কোষ সমূহ তাদের তো বিভাজিত হওয়ার প্রয়োজন নাই। পরিণত জনন কোষ মানে কি, শুক্রাণু অথবা ডিম্বাণু, তারা তো পরিণত হয়ে গেছে, শুক্রাণু ডিম্বাণু তো লাস্ট স্টেজ। তাহলে তাদের কি আর বিভাজনের দরকার আছে? তাদের কোনো বিভাজনের কোনো দরকার নাই। হৃৎপেশী কোষ, এদেরও বিভাজনের কোনো দরকার নেই। ঠিক সেম ভাবে পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকা, এদের বিভাজন হওয়ার প্রয়োজন হয় না। পেশী কোষ, আমাদের মাংসপেশী, স্মুথ পেশী, এই স্মুথ পেশীগুলো কিন্তু কোনো বিভাজন হওয়ার প্রয়োজন হয় না। মানুষের নিউরন, এটা কখনো বিভাজন হয় না, এটা খুব ইম্পর্টেন্ট, মানুষের নিউরন কখনো বিভাজিত হয় না। এগুলো দেখো সব পূর্ণাঙ্গ অবস্থায় আছে, যেগুলো পূর্ণাঙ্গ অবস্থায় থাকে তাদের তো বিভাজিত হওয়ার দরকার নাই। আচ্ছা, এরপরে আসো, সেল সাইকেল বা কোষ চক্র। কোষ চক্র কি জিনিস? একটা যদি সাইকেল হয়, সেই সাইকেলের কিছু অংশে আমাদের সেল ডিভিশন হয়, আর এই টোটাল এটা মিলে আমাদের প্রস্তুতি চলে। দেখো, তোমরা একাডেমিকে প্রায় 2 বছরের মতো পড়ছো, প্রস্তুতি নিচ্ছ ফাইনাল পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য। তাই প্রস্তুতি নিতে গেলে কি একটু বেশি সময় লাগে না? প্রস্তুতি নিতে গেলে একটু বেশি সময় লাগে। পরীক্ষার হলে কতক্ষণ দিই আমরা? বেশিক্ষণ না। এই জন্য দেখো, প্রস্তুতি পর্যায়ে যেটাকে আমরা ইন্টারফেস বলি, ইন্টারফেস মানে কি, ইন্টারফেস মানে প্রস্তুতি পর্যায়ে, এই প্রস্তুতি পর্যায়ে আমার সব থেকে বেশি সময় লাগে। দেখো 90 থেকে 95%। কিন্তু যে পরীক্ষার যে সময়টা, মানে যেখানে বিভাজন হবে এম ফেজ, এখানে দেখো সময় খুবই কম, 5 থেকে 10%। তাহলে কোষের পূর্ব প্রস্তুতি পর্যায়ে হচ্ছে ইন্টারফেস, সময় কতটুকু লাগতেছে এটা লাগবে। আর মেইনলি ডিভিশন বা বিভাজন যেখানে হয় সেটাকে আমরা এম ফেজ বলি, মাইটোটিক ফেজ, এটাতে 5 থেকে 10% সময় লাগে। এখন এই মাইটোটিক ফেজে কি হয়, আমরা যদি এইটা নিয়েই তো আমাদের ডিটেলস পড়া। এখানে দেখো তোমার নিউক্লিয়াসের বিভাজন হয়, আমরা অ্যামাইটোসিসেও কিন্তু দেখছি নিউক্লিয়াসের বিভাজন হয়, সাইটোপ্লাজমেরও বিভাজন হয়। এখানে যে নিউক্লিয়াসের যে বিভাজন হয় সেটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের যে বিভাজন হয় তাকে বলি আমরা সাইটোকাইনেসিস। তাহলে জাস্ট মিনিংটা আসতে পারে ক্যারিওকাইনেসিস মানে কি, সাইটোকাইনেসিস মানে কি। আচ্ছা, এরপরে ক্যারিওকাইনেসিসের স্টেপসই কিন্তু এটা, মাইটোসিসের স্টেপস না, ক্যারিওকাইনেসিসের স্টেপস গুলাই হচ্ছে আমরা এগুলো জানি, প্রোফেজ, প্রোটোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলা। এখন ইন্টারফেস পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এটা এখানে যেহেতু আমাদের ম্যাক্সিমাম প্রস্তুতি নিতে হয়, তাহলে এটা নিয়ে কথা বলতে হবে। এখান থেকে প্রথমে যে প্রশ্নগুলো আসে পরীক্ষায়, সেটা হচ্ছে তোমার সময় নিয়ে। আমি বইটায় পড়া দেখতেছি, আগে তোমাদের এই জিনিসটা একটু বুঝাই। মনে করো এটা হচ্ছে একটা সাইকেল, এই সাইকেলে আমরা দেখলাম খুবই অল্প সময় লাগে আমাদের বিভাজনে। এটা হচ্ছে আমাদের এম ফেজ, এই এম ফেজের মাত্র আমরা দেখছি কত, 5 থেকে 10% সময় লাগে। এর মতো প্রায় বড় একটা অংশ জুড়ে থাকে আমাদের জ্ঞাপন, আর ছোট্ট আরেকটা অংশ জুড়ে থাকে আমাদের গ্যাপ টু। বাদ বাকি এস দশায় অনেক কিছুই ঘটে, এই জন্য এটাকে আমরা এস দশা বলি। তাহলে এবার প্রথম যে ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে, যেদের সময়,
সময়টা খুব সহজে আমরা মনে রাখবো। কি মনে রাখবা? দেখো এখানে করবা 34, 35, 36। তাহলে এখানে 10 দিবে, এখানে 10 দাও, তাহলে কত আসে? 30 থেকে 40% সময় গ্যাপ ওয়ানে, আর এখানে তাহলে 10 দাও, 30 থেকে 35%, এই 50% সময় এস দশায় কত পার্সেন্ট? 30 থেকে 50% সময়। এটা যেহেতু 3 নাম্বার দশা, 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কত আসে? 12। 12 মানে কত? 10 থেকে 20%। টোটাল সময়টা কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন করে ফেলেছি। এইবার প্রথমে আসো, জ্ঞাপন দশায় কি হয়? জ্ঞাপন দশায় কি হয়, তারপর এস দশায় কি হয়, এটা আমাদের দেখতে হবে। দেখো যে কোষটা বিভাজিত হবে বা কোন কোষটা বিভাজিত হবে না, তার জন্য তাকে সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তগুলাই আসে কিন্তু জ্ঞাপন থেকে। তাই প্রথম কাজ, এখান থেকে আমরা সিদ্ধান্ত নিব যে এই কোষটার বিভাজন হবে কিনা। দ্বিতীয়ত, কাজ করতে গেলে কি অনেক কিছু দরকার না? আর এখানে সবকিছুই তৈরি হবে। মানে একটা কোষ বিভাজন হওয়ার জন্য যা কিছু দরকার সব কাঁচামাল কিন্তু এই জায়গায় তৈরি হবে। এখন এই যে বিভাজন হতে গেলে তো আরেকটা স্পেশাল কোনো কারিগর দরকার। সে কারিগরটাকে আমরা কি বলবো? সাইক্লিন সিডিকে। কারিগর থেকে আমরা বলবো কি? সাইক্লিন সিডিকে। মেইনলি এইটাই হয়। এরপরে আসো এস দশা। এস দশা কি হয়? এস দশা যেটাকে বলা হয় সিনথেসিস দশা, সিনথেসিস হয়। মেইনলি এই জায়গায় তোমার যে ডিএনএ থাকে, ওই ডিএনএটা দ্বিতন হয়। ডিএনএটা দ্বিতন হয় বা ডাবলিং হয় বা ডাবল হয় বা রেপ্লিকেশন হয়, যেটাকে আমরা কি অনুলিপন বলি এই জায়গায়, ডাবল হয়ে যায়। এস দশাটা ইম্পর্টেন্ট। এরপরে থাকে গ্যাপ টু। দেখো গ্যাপ টু এর পরেই কিন্তু আমাদের এমফেস বা বিভাজনের দশা। তো এখন এই পরিস্থিতি পর্যায় থেকে বিভাজনের পর্যায়ে যেতে গেলে তো যথেষ্ট পরিমাণে শক্তি দরকার। তাহলে গ্যাপ টু তে প্রথমত আমাদের কি তৈরি করতে হবে? এটিপি তৈরি করতে হবে। এখন শুধু তো শক্তি হলেই হবে না, তাকে তো পর্যাপ্ত ম্যাচিউর হতে হবে। ম্যাচিউর না হলে তো বিভাজনের পর্যায়ে যেতে পারবে না। সেজন্য এখানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হবে। আর কি? আবার এই যে বিভাজনের পর্যায়ে মাইটোসিসের আমরা একটা দশায় দেখি যে স্পিন্ডল তন্ত্র থাকে। স্পিন্ডল যন্ত্রে আগে থেকে তো তৈরি হওয়ার কাঁচামাল দরকার। তাহলে জি টু দশায় কি? মাইক্রোটিউবুস তৈরি হবে। মাইক্রোটিউবুস থেকে তো স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। গ্যাপ টু দশায় কিন্তু মেইনলি এইগুলো হয়। আমাদের কিন্তু অনেক কিছুই হয়ে গেছে। এখন একটা কোষ যে বিভাজিত হবে কি হবে না, এটা নিয়ন্ত্রণ করে কে? এই যে কোষের মধ্যে যে জিন থাকে, সেই জিন না? মানে এই যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে কি থাকে? জিন থাকে। মানে সহজভাবে বলতে গেলে একটা জেনেটিক প্রোগ্রাম সবকিছু নিয়ন্ত্রণ করে। তো এবার আসো, এখানে আমরা দেখি জ্ঞাপন দশায় আমরা যা যা বলছি সেগুলো আছে কিনা। জ্ঞাপন দশায় সময় আমরা পড়ে ফেলছি। এই যে দেখো, জ্ঞাপন দশায় সবকিছু নিয়ন্ত্রণ করবে কে? একটা জেনেটিক প্রোগ্রাম বললাম একটু আগে। যে জেনেটিক প্রোগ্রাম নিজে নিজে কিছু করতে পারে না। কেন করতে পারে না? একটু খেয়াল করে যে এই কোষের মধ্যে কি আছে? ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ বা জিন আছে। ওই সবকিছু নিয়ন্ত্রণ করবে। কিন্তু সে আবদ্ধ আছে, বাইরে বের হতে পারতেছে না। সেজন্য সে সংকেত পাঠাবে, আরেকজনকে করতে বলবে সবকিছু। তো সে সাইক্লিন সিডিকে বলবে তুমি সবকিছু নিয়ন্ত্রণ করো। প্রথমে সাইক্লিন সিডিকে তৈরি হবে। এই যে দেখো, সাইক্লিন নামক প্রোটিন সে সিডিকের সাথে যুক্ত হয়ে সবকিছু নিয়ন্ত্রণ করবে। আর এগুলো কোথায় হবে? জ্ঞাপন দশায়। Then তারপরে কি? ফসফোরাইলেশন পরীক্ষা নিয়ন্ত্রণ করে। এবার দেখো, আমরা এখানে বললাম যে এস দশায় কি হয়? রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশন হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই তো তোমার জ্ঞাপনে আসবে, জ্ঞাপনে তৈরি হবে। এই জন্য দেখো, রেপ্লিকেশনের উপাদান তৈরি হবে কোথায়? জ্ঞাপনে। প্রশ্নটা ভালো করে পড়ো যে রেপ্লিকেশনের উপাদান বলছে নাকি রেপ্লিকেশন কোথায় বলছে, এটা একটু খেয়াল করো। যারা বিভাজিত হবে কি হবে না সে সিদ্ধান্ত কোথায় নেবে? সিদ্ধান্ত জ্ঞাপনে নেবে। এস দশা বা সিনথেসিস দশায় জাস্ট একটা কথাই করতে হবে যে এখানে রেপ্লিকেশন হয়, ডিএনএ ডাবল হয়। ফার্স্ট অফ অল আসো গ্যাপ টু দশা। এখানে সময় পড়ে ফেলছি আমরা। এখানে কি হয়? মাইক্রোটিউবুলস তৈরি হয়। পড়ে ফেলছি। মাইক্রোটিউবুলস পরবর্তীতে স্পিন্ডল যন্ত্র তৈরি করে। এখানে প্রয়োজনীয় শক্তি তৈরি হয়। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর থাকে। আর সেন্ট্রোসোম মাইক্রোটিউবুলস তৈরি সূচনা করে। এই জায়গায় দেখো আরেকটা কথা বলা আছে, একটা সেন্ট্রোসোম দুইটা সেন্ট্রোসোমে পরিণত হয়। একটা সেন্ট্রোসোম দুইটা সেন্ট্রোসোমে কিন্তু এখানেই পরিণত হচ্ছে। আচ্ছা, এবার আসো,
এতটুকু আশা করি বোঝা গেছে। কোষচক্র নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। যেভাবেই কোষচক্র থেকে প্রশ্ন দিক না কেন, তুমি এখন উত্তর করতে পারবা। এবার দেখো, কোষচক্র নিয়ন্ত্রণ করতেছিল কে? সাইক্লিন সিডিকে বা সাইক্লিন প্রোটিন। আচ্ছা, একটা জিনিস একটু আর বলে রাখি, এই যে সাইক্লিন প্রোটিনটা, এটা কি কোষের অভ্যন্তর থেকে পাচ্ছিল না সিগন্যালটা? এটাকে বলা হয় অভ্যন্তরীণ উদ্দীপক বা অভ্যন্তরীণ উদ্দীপনা। অভ্যন্তরীণ উদ্দীপনা। তাহলে প্রশ্ন আসতে পারে, অভ্যন্তরীণ উদ্দীপনা কে? সাইক্লিন সিডিকে। এখন প্রশ্ন হচ্ছে, এই কেন সিডিকে বের হলো? কেন সিডিকে বের হলো? বাইরে থেকে সিগন্যাল পাঠায় কেউ কেউ, যে এই জেনেটিক প্রোগ্রামকে বলে তোমরা সিডিকে ক্ষরণ করো, আমার এখন সেল ডিভিশন প্রয়োজন। তো এখানে তোমার এটা হতে পারে হরমোন হতে পারে, এটা প্রোটিন হরমোন, অথবা এটা গ্রোথ ফ্যাক্টর হতে পারে, প্লেটলেট থেকে যেটা আসে। তো এটাই হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। তার প্রশ্ন আসতে পারে বাহ্যিক উদ্দীপনা কোনগুলো? হরমোন বা কিছু গ্রোথ ফ্যাক্টর। আর অভ্যন্তরীণ উদ্দীপনা একটাই পড়লে সেটা পড়তে হবে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আচ্ছা, এবার দেখো কয় প্রকার সাইক্লিন আছে? 4 প্রকার সাইক্লিন আছে। এটা কিভাবে মনে রাখবো? এখান থেকে তো প্রশ্ন আসছে, এই জন্য এটা ভালো করেই পড়তে হবে। দেখো খুব সহজ করে বলে দিচ্ছি। ডি তে পড়বা হচ্ছে ড্রাইভ, ডি ফর ড্রাইভ, ই ফর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে রেপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে কি পড়বা? রেপ্লিকেশন পড়বা। Then দেখো এ, এতে হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন বা অ্যাক্টিভ, সব কয়টা বুঝাই দিচ্ছি। আর বাকি আছে বি, বি থেকে মনে করো বস। এবার আসো, ড্রাইভ মানে কি? চলা। দেখো এ কি করে, গ্যাপ ওয়ান থেকে এসে যায়, এস থেকে গ্যাপ টু তে যায়, চলতেছে না, ড্রাইভ গেল। ইতে কি বললাম? অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে রেপ্লিকেশন, তাহলে এখানে রেপ্লিকেশনের জন্য কোষকে তৈরি করবে। এতে কি বলছিলাম? অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের মানে কি? ত্বরান্বিত করা। অথবা অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি? সক্রিয় করা। বিতে হচ্ছে বস, বস কি করে? সবকিছু সম্পন্ন করে। দেখছো কত সহজে এই সাইক্লিনের প্রকারভেদগুলো পড়ে ফেললাম। এগুলো আর কখনো ভুল করবা না, আশা করি মনে রাখতে পারবা। তাহলে আমরা কোষ চক্র কিন্তু শেষ করছি। এবার আসো মাইটোসিস। আমাদের মেইন জিনিস হচ্ছে এখান থেকে মাইটোসিস। দেখো মাইটোসিসে কি হয়? মাইটোসিসে আমাদের যে নিউক্লিয়াসের ক্রোমোজোম থাকে প্রত্যেকেই একবার করে বিভক্ত হয়। মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং ক্রোমোসোম দুইটাই কিন্তু বিভক্ত হচ্ছে। এই জন্য এখানে মাতৃ এবং অপত্য মানে মা এবং সন্তান দুইজনই কিন্তু সমগুণ সমাকৃতি হয়ে থাকে মাইটোসিসে। এই জন্য এটাকে সমীকরণিক বিভাজন বলা হয়। কারণ আমরা সমীকরণে কি জানি, বাম পাশ ডান পাশ সমান থাকে। এখানেও দেখো মাতৃ যেমন সন্তানও তেমন, তাহলে বাম পাশ ডান পাশ কিন্তু এখানে সমান আছে। ক্যারিওকাইনেসিস কি বললাম? মাইটোসিস মানে কিন্তু নিউক্লিয়াসের বিভাজন। তারপরে সাইটোকাইনেসিস কি, এটাও পড়ে ফেলছি আমরা। কোন বিজ্ঞানী প্রথম দেখতে পান? বিজ্ঞানী ছিলেন এখানে, এটা একটু লাগবে। নামকরণ করছে কি? ওয়াল্টার ফ্লেমিং, এটা একটু রিডিং দিবা। এইবার আসো, এইটা ইম্পর্টেন্ট, কোথায় ঘটে? কোথায় ঘটে এটা মনে রাখবে কিভাবে? দেখো একটু চিন্তা করো, তোমার মানুষের যে বডি আছে সেই বডির কথাই মনে করো। একটা মানুষ হাত পা থেকে শুরু করে সবকিছু কি দেহের পার্ট। যখন এখানে ফিমেলদের কি থাকে? ওভারি থাকে, গর্ভাশয় থাকে, সেখান থেকে কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়। সেখান থেকে হয় ডিম্বাণু। আর পুরুষের ক্ষেত্রে কি তৈরি হয়? শুক্রাণু। একমাত্র এই শুক্রাণু আর ডিম্বাণু এরাই তো হ্যাপ্লয়েড। আর তোমার বডির কোন জায়গায় তুমি হ্যাপ্লয়েড পাবা? একমাত্র জনন অঙ্গ ছাড়া, ওই জনন অঙ্গ বলছি, জনন কোষ ছাড়া এই শুক্রাণু ডিম্বাণু এদেরকে কি বলা হয়? জনন কোষ বলা হয় না? এরা তো হ্যাপ্লয়েড। একমাত্র মানুষের বডিতে এই জনন কোষ ছাড়া আর কোনো হ্যাপ্লয়েড কোষ নাই। তো দেখো, জনন অঙ্গ যেটা ছিল, ওভারি বা শুক্রাশয় যেটাই বলো, তারা কি ডিপ্লয়েড না? ওই জনন কোষ বাদ দিয়ে, ডিম্বাণু শুক্রাণু বাদ দিয়ে তোমার বডির টোটাল যা কিছু আছে সবই মনে করবা ডিপ্লয়েড। তার মানে কি? সবকিছু টুয়েন। এই টুয়েন থেকে দেখো এই যে এন হচ্ছে, অর্ধেক হচ্ছে না, এটাই হচ্ছে মিওসিস বা মায়োসিস।
এটাই হচ্ছে মিওসিস বা মায়োসিস। তাহলে এখন দেখো তোমার হাতের কোনো জায়গায় কেটে গেছে, তো তোমার হাতের যদি কোনো জায়গা কেটে যায়, তাহলে সেই জায়গায় কি তুমি টু এন থেকে এন করবা, নাকি সেই জায়গা সেম পরিমাণে কেটে গেলে সেই সেই জায়গাতে সেম পরিমাণে ক্ষত সারবা? সেম পরিমাণে ক্ষত সারতে গেলে কি সেম জিনিসই তো লাগবে, তার মানে টু এন থেকে টু এন দরকার, টু এন থেকে টু এন দরকার, তাই টু এন থেকে টু এন হওয়া মানে সেটা হচ্ছে মাইটোসিস। সমগুণ সম্পন্ন হলে সেটা হবে কি মাইটোসিস। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম, দেহ কোষ যেখানেই থাকবে সেখানে আমরা মাইটোসিস বলবো, দেহ কোষ যেখানেই থাকবে সেখানে আমরা মাইটোসিস বলে দিব। তাহলে এবার তুমি মিলাও, দেখো যেখানে ঘটে দৈহিক কোষে, উদ্ভিদের কাণ্ড, উদ্ভিদের দেহেরই পার্ট, তার শাখা প্রশাখা তার দেহেরই পার্ট, মূল কি তার দেহের পার্ট, ক্যাম্বিয়াম কি তার দেহের পার্ট। একমাত্র তুমি যখন বলবা ফুল থেকে যখন তার ওই যে পরাগরেণু পরাগধানী ওগুলা তৈরি হচ্ছে সেগুলাই কিন্তু শুধুমাত্র হ্যাপ্লয়েড, তখনই মিওসিস হবে। বাদ বাকি সকল ক্ষেত্রে দেখো সব কিন্তু ডিপ্লয়েড, দেহকোষ দেহকোষ মানে ডিপ্লয়েড, সেখানেই মাইটোসিস হবে। জননাঙ্গের গঠন, জননাঙ্গ কি ডিপ্লয়েড না? জনন মাতৃকোষ বা জনন কোষ কিন্তু হ্যাপ্লয়েড, জনন অঙ্গ ডিপ্লয়েড, এই জননাঙ্গ থেকে কিন্তু তোমার শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে, এদের বৃদ্ধি মাইটোসিস হবে। কিন্তু জনন কোষ সৃষ্টি যদি বলে, জনন কোষ যদি সৃষ্টি বলে তখন কিন্তু সেটা হ্যাপ্লয়েড, মানে সেখানে মিওসিস হবে, কারণ টু এন থেকে এন হচ্ছে সেখানে। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মাইটোসিসের 5টা ধাপ আছে এই ধাপগুলা নিয়ে সংক্ষেপে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই। এখন তোমাদের লেভেলে এই মাইটোসিসের ধাপ কিন্তু 5টা বলছে, কিন্তু উচ্চতর বইয়ে যদি তুমি দেখো সেখানে কিন্তু 5টা ধাপ নাই, এমনকি আমাদের এমবিবিএস এ কিন্তু 5টা ধাপই নাই, সেখানে প্রোমেটাফেজ ধাপটা নাই, প্রোমেটাফেজ ধাপটা নাই। প্রোমেটাফেজ ধাপ যদি না থাকে, এই প্রোমেটাফেজের ঘটনাগুলা, তার প্রশ্ন আসছে এমন করে প্রোমেটাফেজ তুমি জানো, এখন পুরো মেটাফেজ উত্তর না দিয়ে কি মেটাফেজ দিবা? কখনোই না, প্রোফেজ দিতে হবে। মনে রাখবা, প্রোফেজ আর পুরো মেটাফেজ দুইটা সেম জিনিস, এক না থাকলে অন্যটা আমরা উত্তর দিব। আমরা একটা কাজ করি, শেষের দিক থেকে পড়ে আসি, একদম লাস্ট থেকে পড়তে পড়তে আসি। প্রথমে আসো টেলোফেজ। টেলোফেজে কি হয় বা অন্ত পর্যায়ে কি হয় আমরা জানি। টেলোফেজে টেলোফেজে আমাদের নতুন করে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম সৃষ্টি হয়, এটা জানি। একটা কোষে দুইটা ক্রোমোজোম আছে, মানে একটা ক্রোমোজোম থাকলে সেখানে কি হয়, একটা ক্রোমোজোমের চারিপাশে দেখো নিউক্লিয়ার এনভেলপ থাকে, নিউক্লিয়াসে যে ক্রোমাটিন গুলো থাকে সেগুলো সুতার মতো মতো থাকে, পেঁচানো অবস্থায় থাকে, দেখতে দৃষ্টিগোচর হয়। আর এখানে প্রোফেজের ঠিক উল্টা ঘটনাগুলো ঘটে। মেইনলি এখানে মনে রাখতে হবে আমাদের সাইটোকাইনেসিস হয় প্রোফেজে, মেইনলি সাইটোকাইনেসিস ঘটে, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এর আগেরটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যানাফেজ, যেটাকে আমরা বলি গতি পর্যায়। কেন গতি পর্যায় বলি, কারণ এখানে ক্রোমোজোম গুলা গতিশীল হয়, এবং গতিশীল হতে গেলে দেখা যায় ভিএলজিআই আকৃতি ধারণ করে। আমি শুরু থেকে আবার একটু আসি। সবার প্রথমে এই চিত্রগুলো খেয়াল করো, আমি চিত্র থেকে বুঝাই দিই। প্রোফেজ প্রোমেটাফেজ দুইটা সেম জিনিস বলছি, কিন্তু একসাথে পড়তে হবে। তার মানে প্রোফেজে যেগুলো শুরু হবে প্রোমেটাফেজে ঠিক সেগুলো শেষ হবে, প্রোফেজে যেগুলো শুরু হবে প্রোমেটাফেজে গিয়ে ঠিক সেগুলো শেষ হয়ে যাবে। প্রথমে দেখো, তুমি একটা নিউক্লিয়াসের গঠন চিন্তা করো, একটা নিউক্লিয়াসের বাইরে কি থাকে, নিউক্লিয়ার এনভেলপ থাকে, তার ভিতরে নিউক্লিয়ার যে ফ্লুইড থাকে, ফ্লুইডটা আমাদের দরকার না, সেখানে আমাদের ক্রোমাটিন থাকে, সেখানে আমাদের কি থাকে, নিউক্লিওলাস থাকে। সবার বাইরে নিউক্লিয়ার এনভেলপ থাকে বা নিউক্লিয়ার মেমব্রেন থাকে। তাহলে প্রোফেজে দেখো বিভাজন হতে গেলে তো বাইরে আবরণ থাকা যাবে না, প্রথমে আবরণটা বিলুপ্ত করতে হবে। তাহলে প্রোফেজের শুরুতে কি করে, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াস এদের বিলুপ্তি ঘটতে থাকে, মানে বিলুপ্তি শুরু হয়, এই কথাটা মাথায় রাখতে হবে, বিলুপ্তি শুরু হয়, নিউক্লিয়াস আর নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি শুরু হয়। এখন কোষ বিভাজন হতে গেলে তো কোষটা আমরা মেটাফেজ পর্যায়ে জানি মেরুমুখী হয়, স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হয়, তাহলে আমাদের স্পিন্ডল যন্ত্র তৈরির সূচনাও কিন্তু এখানে হতে হবে। তাই এখানে স্পিন্ডল যন্ত্র বা তন্তু সৃষ্টির সূচনা ঘটবে।
ক্রোমোসোম গুলো এখানে পেঁচানো থাকে, এগুলা একটু খাটো হবে, যেন দেখা যায় বিভাজন হতে গেলে একটু মোটা হতে হয়। আর এইখানে কিন্তু এটা হতে গেলে অনেক বেশি টাইম লাগে। তাহলে এটা যদি মোটা হতে হয় তার মানে তাকে পানি গ্রহণ করতে হবে, এই যে জল গ্রহণ করতে হবে, জল বিয়োজন ঘটবে নাকি? না, জল বের করতে হবে। জল বের করলে সে চিকন হয়ে যাবে, মানে সে শুষ্ক হয়ে যাবে, আস্তে আস্তে খাটো হয়ে যাবে, মোটা হয়ে যাবে। স্পিনোজেনিক সিস্টেম মাইক্রোটিউবুলস থেকে, এটা তো আমরা একটু আগে দেখছি। সাইক্লোডিমিনের কাইনেস করতে দরকার নেই এগুলা। প্রোমেটাফেজে তাহলে ওর উল্টা। ওর উল্টা বলতে ওখানে যা শুরু হয়েছিল এখানে শেষ হবে। কি শেষ হবে? প্রথমে তো এখানে নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত ঘটবে। এখানে একটা ঘটনা ঘটে, যখন এই যে তো স্পিন্ডল যন্ত্র কিন্তু টোটালি তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হওয়া শুরু হয়েছিল কোথায়? প্রোফেজে। তাহলে এখানে স্পিন্ডল যন্ত্র টোটালটা তৈরি হয়ে যাবে, এবং এখানে স্পিন্ডল যন্ত্রের মাঝখানে একটা এলাকা থাকে, সেই এলাকাটাকে আমরা বিষুবীয় অঞ্চল বলবো। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুতে লম্বালম্বি যে দাগগুলো টানা হয় সেটাকে আমরা স্পিন্ডল ফাইবার বলি, বা ফাইবার বা তন্তু, স্পিন্ডল ফাইবার বা তন্তু। এখন এই যে স্পিন্ডল ফাইবার দেখতে পাচ্ছ, আর ক্রোমোসোমের কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে না? মনে করো এই হচ্ছে তোমার স্পিন্ডল ফাইবার, এটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার। এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরে মোটর প্রোটিন থাকে, যেটা স্পিন্ডল যে যন্ত্র এটার সাথে যুক্ত হতে হেল্প করে। এমনি এমনি যুক্ত হয় না, সে একটা ট্রেনের সাহায্যে যুক্ত হতে পারে। ট্রেনের সাহায্যে মানে সুতার সাহায্যে এখানে যুক্ত হয়, যুক্ত হয়ে সে গাড়ির মতো চলাচল করতে পারে। এই যার সাথে যুক্ত হয় তাকেই বলি ট্রাকশন ফাইবার। ফাইবার মানে কি? সুতা না? তাহলে এই সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হচ্ছে কি দিয়ে? ফাইবার দিয়ে, সুতা দিয়ে, ট্রাকশন ফাইবার দিয়ে। এবং প্রাণী কোষে ওই দুই প্রান্তে স্পিন্ডল যন্ত্র থেকে অ্যাস্ট্রা রশ্মি দেখা যায়, তাহলে অ্যাস্ট্রা রশ্মি আমরা পাবো ওখানে। এখন যখনই এই ক্রোমোজোম গুলা চলতে থাকবে তখনই মনে হবে নৃত্য করছে, নাচের মতো দেখা যাবে। এই জন্য এই স্টেজে তুমি ক্রোমোসোমীয় নৃত্য দেখবা। এই স্টেজে ক্রোমোসোমীয় নৃত্য দেখবা। তার মানে পুরো মেটাফেজে তিনটা জিনিস মাস্ট মনে রাখতে হবে। তিনটা জিনিস কি কি? প্রথমত তোমার ট্রাকশন ফাইবারের কথাটা, আর এই যে বললাম কাইনেটোকোরে মোটর প্রোটিনে, দেখো এটা নাম থেকে বোঝা যায়, এই যে কাইনেটোকোরে মোটর প্রোটিন, কাইনো মানে হচ্ছে চলা, মোটর মানে কিন্তু চলা, চলনশীল। আরেকটা বলবো এই ক্রোমোসোমে নৃত্য। তাই পুরো মেটাফেজ থেকে তিনটা কথা পড়তে হবে। এরপরে আসো মেটাফেজ। মেটাফেজের মো আছে না? মো দিয়ে পড়ো। মো দিয়ে হচ্ছে মোটা, মো দিয়ে মোটা, মো দিয়ে মধ্য, মো দিয়ে মোটা, মো দিয়ে মধ্য। তার মানে মোটা ক্রোমোজোম। আচ্ছা, এখন এখানে তাহলে কি হবে? মো দিয়ে মেটাকাইনেসিস মানে মাঝখানের দিকে আসবে, বিষুবীয় অঞ্চলে চলে আসবে। তাহলে বিষুবীয় অঞ্চল সৃষ্টি হচ্ছে এখানে, বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো চলে আসতেছে, এবং এই জায়গায় দেখো মোটা বলছি না, মেটার থেকে মোটা, মানে এইখানে ক্রোমোজোম গুলো সব থেকে বেশি মোটা হবে। সব থেকে বেশি মোটা হলে সব থেকে বেশি খাটো দেখাবে, আর খাটো দেখা গেলে সেটা সব থেকে বেশি দৃষ্টিগোচর হবে। তো প্রশ্ন আসতে পারে যে ক্রোমোসোম গুলো সব থেকে বেশি দৃষ্টিগোচর হয় কোন দশায়? মেটাফেজ, মোটা দশায়। এখন এই মোটা হতে গেলে একটু পেঁচাই যেতে হয়। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা আকার আকৃতিও দেখতে পারি এই মেটাফেজে। তাহলে যখন এখানে সব থেকে ছোট হয়, সব থেকে বেশি প্যাচ থাকে এই জায়গায়, মোটা হতে গেলে সব থেকে বেশি প্যাচ থাকে। তাহলে যেখানে বেশি প্যাচ থাকে এটাকে আমি ইংরেজিতে কি বলতে পারি? সুপার কয়েলিং। সুপার কয়েলিং বলতে পারি। আর এই সুপার কয়েলিং হওয়াটাকে কনডেনসেশন মানে ঘনীভূত হয়ে যাওয়া, কনডেনসেশন দেখো। সুপার কয়েলিং প্রক্রিয়া, যেটাকে আমরা বলতেছি কনডেনসেশন। এখানে একটা জিনিস দেখো, বিলুপ্ত থাকে মানে আগে থেকেই বিলুপ্ত হয়ে গেছে, এর আগের দশায় বিলুপ্ত হয়েই গেছে। এইটা দেখে যেন আবার উত্তর দিও না যে নিউক্লিয়াস এনভেলপ, নিউক্লিয়াস কোথায় বিলুপ্ত হয়, এটা দেখে যেন মেটাফেজ দিও না। বিলুপ্ত থাকে মানে আগের দশায় বিলুপ্ত হয়েছে, মানে পুরো মেটাফেজে বিলুপ্ত হয়েছে। আচ্ছা, এখানে আবার একটা কনফিউশন রেখে গেছে। দেখো আমি একটা জিনিস তোমাদের একটু বলি, তারপর তোমরা সিদ্ধান্ত দিও। এই হচ্ছে একটা ক্রোমোজোম, তাই না?
এই ক্রোমোজোম এটা কি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার তুমি যখনই দুই ভাগে ভাগ করবে, এখান থেকে দুই ভাগে ভাগ করে দিছো, তখন কি হচ্ছে, সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে গেলেই তো তোমার এই ক্রোমোজোমটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? এই সেন্ট্রোমিয়ার এই পাশে একটা, এর এই পাশে একটা চলে যাচ্ছে। তার মানে সেন্ট্রোমিয়ার যখনই ভাগ হচ্ছে, একটা ক্রোমোসোম থেকে দুইটা ক্রোমোসোম তৈরি হচ্ছে। কিন্তু এখানে উল্টা বলছে, দেখো এইখানে বলছে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ দুই ভাগে ভাগে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করছে, আর অ্যানাফেজে গিয়ে দেখো বলছে অপত্য ক্রোমোসোম তৈরি হচ্ছে। উল্টা পাল্টা বলছে না, মিক্স করে দিছে। কেন দিছে বা ঠিক করে না কেন ওনারাই জানে। তো দেখো, মনে রাখো যে যেভাবে আছে এভাবেই করতে হবে। তার মানে মেটাফেজের শেষে তোমার সেন্ট্রোমিয়ারের ওরা ভাগ করে ফেলছে, দুই ভাগে করে ফেলছে। যখনই না সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হবে, তখন তো দুইটা আলাদা আলাদা ক্রোমোসোম তৈরি হবে। কিন্তু ওটা এখানে ওরা দেয় না, ওটা আবার বলছে অ্যানাফেজে শুরুতেই, ওটা শেষে এটা শুরুতে, এটা বলছে। আচ্ছা, এবারে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গিয়ে নতুন ক্রোমোসোম হচ্ছে। এবার এই সেন্ট্রোমিয়ার গুলো মেরুর দিকে যেতে থাকে, আর বাহুগুলা বিষুবীয় অঞ্চল বরাবর যেতে থাকে। এইখানে তোমার ক্রোমোসোম গুলা চারটা আকৃতি ধারণ করে, ভিএলজেআই। ভিতে হচ্ছে মেটাসেন্ট্রিক, এলতে হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, যেতে অ্যাক্রোসেন্ট্রিক, আইতে টেলোসেন্ট্রিক। যখন এরা মেরুর কাছাকাছি যাবে তখনই কিন্তু এই পর্যায়টা বন্ধ হয়ে যায়, তখন এই পর্যায়টা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। টেলোফেজ ঠিক প্রোফেজের উল্টা ঘটনাটা ঘটে। এখানে সাইটোকাইনেসিস হয়, এই কথাটা একটু মাথায় রাখতেই হবে। আচ্ছা, সাইটোকাইনেসিস না হলে ক্যারিওকাইনেসিস চলতে থাকলে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়, এটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মানে কোনো সাইটোপ্লাজমের বিভাজন হবে না, সাইটোকাইনেসিস হবে না, শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হবে। এক্সাম্পল ডাবের পানি। যদি বলা হয় ফ্রি নিউক্লিয়ার ডিভিশন কোনটি, বা মুক্ত নিউক্লিয়ার বিভাজনের এক্সাম্পল ডাবের পানি। আচ্ছা, আরেকটা জিনিস, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, এটাকে কি বলা হয়, প্রাণী কোষ হলে একটা নাম, সেটাকে বলা হয় প্লাজমোডিয়াম, আর উদ্ভিদ হলে সেটাকে বলা হয় সিনোসাইট। বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হবে, উদ্ভিদ কোষকে বলা হবে সিনোসাইটিক। সিনোসাইটিকের এক্সাম্পল এই যে পিএআর, পিএআর, পেনিসিলিয়াম অ্যাগারিকাস এন্ড রিজোপাস। এটা লাগবে কিন্তু, যে নিচের কোনটি সিনোসাইটিক শৈবাল নয় বা সিনোসাইটিকের এক্সাম্পল না। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন করছি, সাইটোকাইনেসিস কার বিভাজন করছি, সাইটোপ্লাজমের বিভাজন করছি, এটা নিউক্লিয়াসের বিভাজন। আর এখানে আমরা সাইটোপ্লাজমের বিভাজন করছি। ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন হতে গেলে সময় প্রয়োজন, এখানে আমাদের কম সময় দরকার। এটাকে অনেকগুলো দশা ছিল, কিন্তু সাইটোপ্লাজমের কোনো দশা নাই। সাইটোপ্লাজম সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, কিন্তু এখানে একটা থেকে দুইটা সৃষ্টি হয়। এখানে নিউক্লিয়াসের সংখ্যাও বাড়ে, এখানে সাইটোপ্লাজমের সংখ্যা বাড়ে না, কিন্তু কোষের সংখ্যা বৃদ্ধি পায়। আগে ক্যারিওকাইনেসিস হয়, তারপরে সাইটোকাইনেসিস। মাইটোসিসের গুরুত্ব, এই মাইটোসিসের গুরুত্ব কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এগুলো মুখস্থ করার খুব বেশি দরকার নেই, তুমি একটু বুঝতে পারলে কিন্তু এগুলো উত্তর করতে পারবে। দেখো সব কিন্তু ডিপ্লয়েড রিলেটেড, তুমি দেখো এখানে যে এক্সাম্পল গুলো যেগুলো দেওয়া আছে, সব কিন্তু ডিপ্লয়েড রিলেটেড। তুমি একটা একটা করে পড়ো, দেখো মাইটোসিস মেইনলি কি, আমি প্রথমে কি বলছিলাম, মাইটোসিস কোথায় হয়, দেহকোষে হয়। মাইটোসিস মেইনলি দেহকোষে হয়, তো সে দেহ গঠন করবে, শুধু দেহ গঠন করবে না, দেহের বৃদ্ধি করবে। আর উদ্ভিদের অঙ্গজনন, এটাও তো সে দেহকোষের মাধ্যমে সৃষ্টি হয়। এরপরে দেখো বংশবৃদ্ধি করতে পারে, বংশবৃদ্ধি, বৃদ্ধি রিলেটেড মানে মাইটোসিস। জননাঙ্গ সৃষ্টি, জননাঙ্গ কি ডিপ্লয়েড না, জননাঙ্গ কি ডিপ্লয়েড না, তাহলে ডিপ্লয়েড হলে সেখানে কি মাইটোসিস হবে। ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড সৃষ্টি, জননাঙ্গ সৃষ্টি। জননাঙ্গ কি দেহের পার্ট থেকে তো সৃষ্টি হয়, কিন্তু জনন কোষের সংখ্যা বৃদ্ধি মানে কি এন থেকে এন, টু এন থেকে এন বললে সেটা কি হইতো, মিওসিস হইতো। কিন্তু এখানে কি বলছে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি মানে এন থেকে এন হবে। আকার আয়তন রক্ষা করতে গেলে কি দেহ কোষের বৃদ্ধি করতে হয়, শর্ত পূরণ হলে।
নিউক্লিয়াসের সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে, কারণ এটা ইকুয়েটরাল বা সমকোণিক বিভাজন ছিল। ক্রোমোজোমের সমতা রাখে, ক্ষতস্থান পূরণ করে। কোনো জায়গায় কেটে গেছে, কেটে গেলে সেই ক্ষতস্থান তো তোমার দেহেরই পার্ট, তো দেহ কোষে কি হবে? মাইটোসিস হবে। ক্ষয়পূরণ একই জিনিস। মানুষের লোহিত রক্ত কোষ, কর্নিয়ার বাইরের কোষ ক্ষতিগ্রস্ত হলে পুনরুৎপাদন হয়। অনিয়ন্ত্রিত মাইটোসিস, টিউমার, ক্যান্সার, এটা নিয়ে পড়তে হবে। এটা আমরা একটু দেখি। মিওসিসের বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, তাহলে মাইটোসিসের বৈশিষ্ট্য মনে রাখতে হবে না। মিওসিসের বৈশিষ্ট্যগুলো অল্প আছে, এটা ছন্দ দিয়ে কিভাবে মনে রাখতে হয় সেটা বলে দিব। আর যদি চাও তাহলে এখান থেকে এভাবেও পড়তে পারো, এই যেভাবে বলে দিলাম। এবার আসো অনিয়ন্ত্রিত মাইটোসিস। মাইটোসিস যদি চলতেই থাকে তাহলে তো তোমার কোষের সংখ্যা বাড়তেছে। অনিয়ন্ত্রিত মাইটোসিস মানে খারাপ জিনিস। খারাপ জিনিস মানে সেখানে দুইটা জিনিস হতে পারে, টিউমার, ক্যান্সার। আগে টিউমার পরে ক্যান্সার, খারাপ স্টেজ। এখন কেন অনিয়ন্ত্রিত মাইটোসিস হয় না? আমাদের একটা কোষে প্রোটিন আছে p53, এ ওই কোষকে বিভাজন হতে দেয় না, অতিরিক্ত কোষ বিভাজন হওয়া থেকে বিরত রাখে। যখনই এই p53 নষ্ট হয়ে যায় তখন কোষ বিভাজন হতে থাকে, তখনই কিন্তু টিউমার বা ক্যান্সারের মতো অবস্থা সৃষ্টি হয়। আর ক্যান্সার কোষে নষ্ট হয়ে যায় কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিন, কারণ এই কি করতো? জেনেটিক প্রোগ্রাম একে বলতো তুমি সবকিছু কোষ বিভাজন নিয়ন্ত্রণ করো। তাহলে এই ক্যান্সার কোষে কি? সেখানে কোষ কিন্তু বিভাজন হয় না। এবার এখানে কতগুলো টার্ম আছে, এই টার্ম গুলো ভালো করে মনে রাখতে হবে। এই যে ক্যান্সার শব্দটা, ক্যান্সার মানে কিন্তু কাঁকড়া, ক্রাব। দেখো একটা টার্ম হচ্ছে অনকোজেনেসিস, আরেকটা হচ্ছে অনকোজিন। অনকোজেনেসিস আরেকটা অনকোজিন। জেনেসিস মানে প্রক্রিয়া, অনকো মানে ক্যান্সার। তার মানে ক্যান্সার তৈরির যে প্রক্রিয়া তাকেই আমরা বলি, আর টিউমার সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া তাকেই আমরা বলি অনকোজেনেসিস। অনকোজিন মানে যে জিনটা যায়, যে জিনটা যায় দায়ী টিউমার বা ক্যান্সার সৃষ্টির জন্য, তাকেই আমরা অনকোজিন বলি। এই টিউমারটাকে কিন্তু আবার আরেকটা টার্মে নিউপ্লাসিয়া ডাকা যায়। নিউপ্লাসিয়া আমাদের মেডিকেল টার্ম। আচ্ছা, এরপর আছে দেখো মিউটাজেন। মিউটাজেন কি জিনিস? যে সকল পদার্থ ক্যান্সার সৃষ্টি করতে পারে তাদেরকে মিউটাজেন বলে। আর মিউটাজেন মানে তারা ক্যান্সার সৃষ্টি করবে। ক্যান্সার যারা তৈরি করতে পারে তাদেরকে কি বলা হয়? কার্সিনোজেনিক। আর মিউটাজেন কি? যে সকল পদার্থ ক্যান্সার তৈরিতে উৎসাহিত করতে পারে তাদেরকে মিউটাজেন বলা হয়। আচ্ছা, টিউমার ছড়িয়ে যাওয়া, মেটাস্টেসিস। দেখো এটাকে তুমি যদি ভাঙো, মেটাস্টেসিসকে তুমি ভাঙো, সিস মানে প্রক্রিয়া, এই যে সিস, সিস মানে প্রক্রিয়া, এস্টে মানে স্থির, মেটা মানে চেঞ্জ। স্থির প্রক্রিয়াটাকে চেঞ্জ করে ফেলবে, এটাই হচ্ছে মেটাস্টেসিস। টিউমারটা ছড়ায়। প্যাপিলোমা ভাইরাসে ক্যান্সার তৈরি করতে পারে। এখানে কোন কোন জিন ক্যান্সার তৈরি করে? B6, B7 একটু রিডিং দিয়ে। কোষের মৃত্যু দুই ভাবে হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের একটা নেক্রোসিস আর একটা অ্যাপোপ্টোসিস। নেক্রো মানে হচ্ছে পচা, এটা হচ্ছে খারাপ মৃত্যু, পচে গিয়ে মৃত্যু। আর অ্যাপোপ্টোসিস মানে খসে খসে পড়া, খসে খসে পড়া। নেক্রোসিস হচ্ছে খারাপ মৃত্যু, পুষ্টির অভাব হলেই সে তো মারা যাবে, পুষ্টির অভাব হলেই বা বিষাক্ত পদার্থ গ্রহণ করলে সে মারা যাবে, এটা হচ্ছে নেক্রোসিস। এবার হচ্ছে অ্যাপোপ্টোসিস, মানে খসে খসে পড়বে। এখানে খসে খসে পড়লে কি হয়? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হয় এটা। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু হচ্ছে এই অ্যাপোপ্টোসিস। আর নেক্রোসিস হচ্ছে পুষ্টির অভাব হলে যে মারা যাবে, এটাই হচ্ছে অ্যাপোপ্টোসিস। আমাদের কিন্তু মাইটোসিস কমপ্লিট। মাইটোসিস মাইটোসিসের পার্থক্য এখন তুমি দেখে নিতে পারবা, খুব বলার কিছু নাই এখানে। এবার আসো আমাদের শেষের দিকে টপিক, মিওসিস, বা যেটাকে আমরা মায়োসিসও বলতে পারি। একটা জিনিস সবার আগে মনে রাখবা, মিওসিস কখনো হ্যাপ্লয়েডে হয় না, মিওসিস অলওয়েজ 2 এর অবস্থায় হবে। যদি 2 এ না হয়, 2 এর অবস্থা তৈরি করে তারপরে সেখানে মিওসিস হবে। আর মিওসিসে 2n থেকে n হয়, n থেকে কিন্তু কখনো হাফ হয় না। তাহলে আমরা মাইটোসিসে দেখছিলাম ক্রোমোসোম এবং নিউক্লিয়াস দুইজনই একবার করে বিভাজিত হয়, কিন্তু এই জায়গায় নিউক্লিয়াসটা দুইবার আর ক্রোমোসোম একবার বিভাজিত হয়। তাহলে মাতৃকোষ আর অপত্য কোষ কি সমান হলো? মাতৃকোষ আর অপত্য কোষ কিন্তু সমান হলো না, অপত্য কোষটা অর্ধেক হয়ে গেছে। এই জন্য দেখো 2n থেকে n। কে কে আবিষ্কার করছে এটা দরকার নাই, রিডিং দিতে পারো।
রাসমূলক বিভাজনকে মিওসিস কে বলছে, ফার্মার এটা। এবার দেখো নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে, হ্যাপ্লয়েড একটু আগে বললাম, হ্যাপ্লয়েডে কেন হবে না? দেখো নিম্ন শ্রেণীর জীব, হ্যাপ্লয়েডে হচ্ছে না, একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলে ডিপ্লয়েড তৈরি করবে, দেন তাদের জাইগোটে হবে। নিষেক হয়ে গেলে কি হলো? নিষেক হয়ে গেলে শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট তৈরি করছে। জাইগোট কি ডিপ্লয়েড না? ডিপ্লয়েড কোষেই তোমার নিষেক হবে, ডিপ্লয়েড কোষে তোমার মিওসিস হবে। এরপরে দেখো ডিপ্লয়েড জীবে কোথায় হবে? ডিপ্লয়েড জীবে যেখানে 2 এর অবস্থা আছে সেখানেই হবে। নিষেকের পূর্বে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ মানে জননাঙ্গ, জনন মাতৃকোষ মানে কি? জননাঙ্গ। সে শুক্রাশয় হতে পারে, গর্ভাশয় হতে পারে। ওই শুক্রাশয় বা গর্ভাশয় থেকে কি তৈরি হয়? শুক্রাণু বা ডিম্বাণু, এন তৈরি হয়। এটাই হচ্ছে মিওসিস। সংক্ষেপে কিন্তু এগুলো আমি বলে দিলাম। দেন এবার আসো, মায়োসিসকে আমরা যদি ভাগ করি, মাইটোসিসের মতো 4টা স্টেপস আছে। ইন্টারফেস, মায়োসিস 1, ইন্টারকাইনেসিস, মায়োসিস 2। ইন্টারফেসটা হচ্ছে মায়োসিস 1 এর প্রস্তুতি পর্যায়। আর প্রশ্ন আসতে পারে ইন্টারকাইনেসিস কি? ইন্টারকাইনেসিস হচ্ছে মায়োসিস 1 আর মায়োসিস 2 এর প্রস্তুতি পর্যায়, মাঝখানের পর্যায়ে। এই মায়োসিস 1 অনেক বড়, সেজন্য তাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রোটোফেজ 1, প্রোটোমেটাফেজ কিন্তু থাকে না। এই যে বলছিলাম প্রোটোমেটাফেজ থাকে না, দেখো এই যে প্রোটোমেটাফেজ নাই। এই প্রোটোফেজ 1 দশটা অনেক বড়, সেজন্য সেটাকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। আমি একাডেমি লাইফে এভাবে পড়তাম, লাল জাতীয় পাখি ডালে ডালে। লাল জাতীয় পাখি ডালে ডালে, লা থেকে লেপটোটিন, জ থেকে জাইগোটিন, প থেকে প্যাকাইটিন, আর ডালে ডালে থেকে ডিপ্রোটিন, আরেকটা হচ্ছে ডাইকাইনেসিস। এখন একটা জিনিস তোমাদের টেক্সট বুকে আছে, সেটা বলা হয়নি, সেটা হচ্ছে এই মায়োসিস 3 প্রকার বলা আছে পরে। একটা হচ্ছে টার্মিনাল মায়োসিস, জাইগোটিক মায়োসিস, আর একটা হচ্ছে স্পোরিক মায়োসিস। জাস্ট টার্মগুলো একটু পরিচিত করাই দিই। জাইগোটিক মায়োসিস, টার্মিনাল মায়োসিস, আরেকটা হচ্ছে স্পোরিক মায়োসিস। টার্মিনাল মায়োসিসটা কি? টার্মিনাল মানে এই যে আমরা মানুষ বা বলতে গেলে উন্নত যে প্রাণী আছে, তাদেরই হবে হচ্ছে এই টার্মিনাল মায়োসিস। জাইগোটিক মায়োসিসটা কোথায় হবে? জাইগোট তৈরির পরে, তার মানে অনুন্নত জীবে। অনুন্নত জীবে তার ডিপ্লয়েড থাকে না। অনুন্নত জীবে যখন জাইগোট তৈরি হয়, তখনই তোমার এই জাইগোটিক মায়োসিস হয়। স্পোরিক পর্যায়ে যাচ্ছে উদ্ভিদ, কিন্তু উন্নত উদ্ভিদে। উদ্ভিদ তবে উন্নত উদ্ভিদ। আচ্ছা, তাহলে আমাদের এখানে পড়তে হবে মেইনলি প্রোফেজ 1 এর যে স্টেপস গুলা আছে, ওই স্টেপস গুলা, 5টা স্টেপস, তাই না? এই 5টা স্টেপস দেখো মনে রাখা একটু ডিফিকাল্ট, গুলাই যায় কোনটা কার মধ্যে চলে যায়। আমি খুব সুন্দর করে একটা গল্প বলবো, ভালো করে শুনবা, তাহলে আর কখনো ভুল হবে না। যে কোনো প্রশ্ন তুমি এখান থেকে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। তো আমি এখানে এখানে পড়াটা পরে আসি, আগে আমি গল্পটা বলে আসি, ভালো করে খেয়াল করবা। টোটাল দশা এখানে কয়টা ছিল? 5টা ধাপ ছিল কিন্তু। আমি ধাপগুলো একটু করে বলি। ছিল আমাদের লেপটোটিন ছিল, তারপরে ছিল জাইগোটিন ছিল, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, দেন ছিল আমাদের ডিপ্রোটিন, শেষে ডালে ডালে থেকে ডায়াকাইনেসিস ছিল। ডায়াকাইনেসিস। এখন দেখো এই যে 5টা দশা, আমরা এটাকে আমাদের লাইফের 5টা ভাগে ভাগ করব। কল্পনা, এটা কিন্তু বাস্তব না, কল্পনা মনে করে নিতে হবে। দেখ, প্রথমে হচ্ছে কৈশোরকাল, এখানে তুমি ধরবা কৈশোরকাল। এরপরে কৈশোরের পরে হচ্ছে কাফল, দেন তারপরে সংখ্যা বৃদ্ধি, মানে সংসারে সন্তান জন্মদান, সেটা। এরপরে হচ্ছে যে ঝগড়াঝাটি হতে পারে, সেপারেশন হতে পারে। তারপর হচ্ছে ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস মানে সবকিছু ছিন্ন করে চলে যাওয়া, এগুলা। তাহলে এখানে কিন্তু 5টা স্টেপস আমি বললাম। এবার একটু খেয়াল করো, যখন কৈশোরে থাকে অনেকেই দেখবা, তোমার ফ্রেন্ডদেরই দেখবা, তখন মুখে কি হয়? অনেকে ব্রণের দাগ ওঠে না? ব্রণের দাগ ওঠে, ডার্ক স্পট ওঠে। তারপরে অনেকের আবার একা একা থাকতে ভালো লাগে। আবার ওই বয়সে কেউ দেখবা ফুল নিয়ে ঘোরে। যদি
কেউ পাত্তা দেয়, এই আর কি। এই কোষের ভাষায় আমি তিনটা কথা বললাম কিন্তু, একটা হচ্ছে ডার্ক স্পট, মানে মুখে বড় হয়। তারপরে কি বলছি? তারপরে বলছি একা একদিকে যাবে, ঘরের একদিকে গিয়ে থাকা শুরু করে। তারপরে কি বলছি? এরপরে তোমাকে বলছি যে ফুল নিয়ে অপেক্ষা করবে। আমি এখানে তিনটা কথা বলছি, তিনটা কথা দিয়ে দেখো আমি কি পড়ে ফেলবো। আমাদের কিন্তু এই লেপ্টোটিনের বৈশিষ্ট্যগুলো পড়া হয়ে যাচ্ছে, মেইন গুলা। এই যে ডার্ক স্পট বললাম, এই ডার্ক স্পট থেকে মনে রাখতে হবে কি, ক্রোমোমিয়ার দেখা যাবে। ক্রোমোমিয়ার মানে ক্রোমোসোমের ওখানে, ধরো এই একটা ক্রোমোসোমের একটা পার্ট ক্রোমাটিড, এইগুলা এইগুলা মানে বেশি সংকোচন অবস্থায় আছে ওখানে, বেশি কুঞ্চিত অবস্থায় আছে। আচ্ছা, এক প্রান্তে একদিকে চলে যাওয়া মানে কি, পোলারাইজ বিন্যাস, এক প্রান্তে চলে যাওয়া, এটাকে আমরা বলি পোলারাইজড বিন্যাস। দেন তারপরে ফুলের তোড়া নিয়ে ঘোরা, তার মানে কি, বুকে, ফ্লাওয়ার বুকে আছে না বইয়ে লেখা, সে ফ্লাওয়ার বুকে। যে স্পিন্ডল যন্ত্র ছিল এরকম, এক এই স্পিন্ডল যন্ত্রের এক প্রান্তে এরকম গুচ্ছ আকারে ফুলের তোড়ার মতোই দেখায় এটা। তাহলে আমাদের লেপ্টোটিন শেষ কিন্তু। এবার আসো কাপল, মানে এখানে কাছাকাছি আসবে, জোড়া বাঁধবে, পাশাপাশি বসবে, কাছাকাছি আসবে, দেন তারপরে এখানে জোড়া বাঁধবে। এরপরে কি হবে দেখো, ধরো 46 জন মানুষ আছে, আমাদের 46টা ক্রোমোজোম আছে, 46টা জোড়া বসলে কি হয়ে যায়, 23 জোড়া বলি না, অর্ধেক হয়ে যায় না? তাহলে এখানে অর্ধেক হয়ে যাবে। তাহলে এখান থেকে কি বুঝবো? সিনাপসিস, সিন মানে কাছাকাছি আসা, তাহলে এই দুইটা ক্রোমোজোম পাশাপাশি আসাটাই হচ্ছে সিনাপসিস। সিনাপস না কিন্তু, সিনাপস হচ্ছে দুইটা নিউরনের মিলিত স্থল, আর এটা হচ্ছে সিনাপসিস। সিন মানে কাছাকাছি, টুগেদার মানে একসাথে, কাছাকাছি আসা। তারপরে বলছিলাম ওই জোড়া বাঁধবে, জোড়া বাঁধা মানে কি, বাই ভ্যালেন্ট, বাই মানে দুই, ভ্যালেন্ট মানে বাই ভ্যালেন্ট, বাই ভ্যালেন্ট দুই, আর ভ্যালেন্ট মানে যুক্ত হওয়া, জোড়া বাঁধা। এই দুইজন মিলে যুক্ত হচ্ছে, এই জন্য বাই ভ্যালেন্ট। আর অর্ধেক হয়ে যাবে মানে, বাই ভ্যালেন্ট কি অর্ধেক, বাই ভ্যালেন্টের অর্ধেক, ধরো ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 8টা, তাহলে তোমাকে বললো বাই ভ্যালেন্ট কয়টা, বাই ভ্যালেন্ট ক্রোমোজোম সংখ্যার অর্ধেক, মানে বাই ভ্যালেন্ট হচ্ছে 4টা, বাই ভ্যালেন্ট সবসময় ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। এরপরে হচ্ছে প্যাকাইটিন। প্যাকেটিন কি, সংসার করবো, তার মানে এখানে সন্তান হবে, এখানে সন্তান। তারপরে যখন সন্তান হয়ে যাবে, সন্তানকে সবাই যদি টাইম দেয়, তাহলে নিজেদের মধ্যে বোঝাপড়ায় সমস্যা হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে টুকটাক, তখন সম্পদগুলো ভাগাভাগি করে নিবে। কল্পনা করবে এগুলো সব। আর এখানে সন্তান, তবে সন্তানগুলো বলতে এখানে বলতেছে এই যে ভাইব্রেন্ট হচ্ছে, ভাইব্রেন্ট কি, একটা ক্রোমোজোম থেকে একটা ক্রোমোজোম, মনে করো এই হচ্ছে একটা ক্রোমোজোম, এই বাহুটা দুইটা ভাগ হবে, এই বাহুটা দুইটা ভাগ হবে, মানে এরকম, একটা থেকে দুইটা হচ্ছে। এখানে টোটাল যে 4টা বাহু হয়েছে, এগুলাকে বলা হয় ক্রোমাটিড, 4টি ক্রোমাটিড। তাহলে প্যাকেটিনে প্রথমে আসতেছে আমাদের টেট্রা, 4টা ক্রোমাটিড, বাচ্চা আসতেছে 4টা ক্রোমাটিড, 4টাকে আমরা বলতেছি কি টেট্রাট, 4 বলে এখানে বলা হচ্ছে টেট্রাট। তাহলে পরে কি বললাম যে দুজনের মধ্যে ভালোবাসা কমে গেছে, নাই হয়ে গেছে। নাই হয়ে যাওয়া মানে কি, ক্রস, ক্রস মানে কি, কায়াজমা, ক্রস মানে কায়াজমা। এখানে আরেকটা জিনিস হয়, সম্পদ ভাগাভাগি হয়ে যায়, মানে ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার হয়, জিনিসের বিনিময় হয় এখানে। বাদ বাকিগুলো আমি ওইখান থেকে বুঝে দিচ্ছি, মেইন গুলো এখান থেকে পড়লে বাদ বাকিগুলো ওখান থেকে পারা যাবে। এরপর ডিপ্লোটিন, মেয়ে ধরো রাগারাগি করে বাপের বাড়ি চলে গেছে, দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তার মানে এখানে লুপ তৈরি হচ্ছে। আর আর কি হচ্ছে, বাপের বাড়ি চলে যাচ্ছে মানে প্রান্তীয়করণ হচ্ছে, প্রান্তের দিকে চলে যাচ্ছে, টার্মিনেশন হচ্ছে, টার্মিনালাইজেশন হচ্ছে। এবং এই লুপটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে থাকে, বা 180 ডিগ্রি আকারেও হয়ে থাকে এটা। এরপরে হচ্ছে লাস্ট অফ অল ডায়াকাইনেসিস, সেন্টিমিটার করে চলে যাবে, মানে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যাবে, মেমব্রেন বিলুপ্ত হবে। টোটাল আমি এখানে সামারি করে দিয়েছি। এবার আসো আমরা বই থেকে দেখি সবগুলো আমরা পারি কিনা।
লেপটোটিন, লেপটোটিনে দেখো বহু ক্রোমোমিটার দেখা যাবে, পোলারাইজ বিন্যাস ঘটবে, ফুলের তোড়ার মতো দেখাবে, যেটাকে বুকে বলা হবে। এই তিনটা মেইন কথা। জাইগোটিন, জ থেকে কি কাপড়, জোড়া। তাহলে এখন একই ধরনের হোমোলোগাস ক্রোমোজোম, মানে একই ধরনের ক্রোমোজোম না হলে তারা জোড়া বাঁধবে না। একই হোমোলোগাস মানে একই, একই ক্রোমোজোমের মধ্যে জোড়া বাঁধবে। এই জোড় সৃষ্টি হওয়াকে বলছে সিনাপসিস। আর জোড় বাঁধা ক্রোমোজোম জোড়াকে কি বলা হচ্ছে? বাই মানে দুই, জোড়া মানে তো দুইটা, আর যুক্ত হওয়াকে বলতেছি ভ্যালেন্ট, বাইভ্যালেন্ট। ক্রোমোজোম যে কয়টা থাকে তার অর্ধেক বাইভ্যালেন্ট থাকবে, এটা বলে ফেলছি। আর এখানে এটা লাইনটা তুই দেখতে পারো লাস্টে, তাই না? প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল এখানে বিভক্ত হওয়া শুরু হয়। এরপরে পড়ছে প্যাকাইটিন। প্যাকেটিনে কি পড়ছি? প্যাকেটিনে কি পড়ছি দেখো, প্যাকেটিনে প্রথমে সন্তান মানে টেট্রাটা আসবে, চারটা সন্তান। একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে অনুদৈর্ঘ্যে দুই ভাগে ভাগ হয়ে যাবে। সেন্ট্রোমিয়ার ভাগ হয়েছিল কোথায় মনে আছে? সেন্ট্রোমিয়ার কিন্তু আমরা পড়ছিলাম G2 দশায়। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে দুই ভাগে ভাগ হয়ে যাবে এখানে। এই যে এখানে এরকম বললাম, তো বাহুগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা বাহু থেকে দুইটা, আর এই একটা বাহু থেকে দুইটা, সেন্ট্রোমিয়ার ব্যতীত ভাগ হবে। এখন এই যে দুই ভাগে ভাগ হলো, এই দুইটাকে বলা হবে সিস্টার ক্রোমাটিড, এই দুইটাকে বলা হবে সিস্টার ক্রোমাটিড। পাশাপাশি দুইজন, এদেরকে বলবো সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুইটাতে সিস্টার ক্রোমাটিড, অন্যদিকে দুইটা যদি বাইভ্যালেন্ট হিসেব করো তাহলে তাদের দুইটা আলাদা আলাদা, সেটাকে বলা হবে কি নন সিস্টার ক্রোমাটিড। এখন নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কোরাস আকৃতির গঠন তৈরি হওয়াটাকেই বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভার, ওই ক্রসিং ওভার বলছি, ওই ক্রসিং ওভার হচ্ছে বিনিময় করার প্রক্রিয়া, আর ওই জায়গাটাকে বলা হবে কায়াজমা, ক্রস আকৃতির গঠন। আর ওইখানেই ক্রসিং ওভার হয়। আর যখনই ক্রসিং ওভার হয়, জিনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলোর পরিবর্তন হতে থাকে। ডিপ্লোটিন, মাঝখানে কি বলছিলাম, দ্রুত সৃষ্টি হবে, লুপ সৃষ্টি হবে, এবং প্রান্তের দিকে কায়াজমা গুলো যখন প্রান্তের দিকে, এই লুপ যখন বড় হতে থাকবে, তখন এই যে জোড়ার জায়গাটা কি প্রান্তের দিকে চলে যাবে না? তখন এখানে কি প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন হবে, আর কি লুপ সৃষ্টি হবে। ডায়াকাইনেসিস, এখানে শেষে বললাম যে নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন অবরুদ্ধ হয়ে যাবে, এখন কিন্তু প্রান্তীয়করণ চলতেই থাকে। আচ্ছা, এবার আসে এখানে মায়োসিসের গুরুত্ব। আমি একটু বলছিলাম যে তুমি মায়োসিসের গুরুত্বটা পড়বা, না হলে মাইটোসিসের গুরুত্ব মুখস্থ রাখবা। তুমি একটা ছন্দ দিয়ে চাইলে কিন্তু এই মায়োসিসের গুরুত্ব মনে রাখতে পারো। দেখো সে ছন্দটা হচ্ছে, অথবা চাইলে এখান থেকে যেভাবে আছে এভাবে পড়তে পারো। অভ্র দাদা প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। মেন্ডেলের কাছে গেল, দেখো সবগুলো চলে আসছে। স্বপ্ন থেকে বুঝতে পারতেছো, এই যে অভিব্যক্তি, দাদা থেকে কি ক্রোমোজোমের সংখ্যা দিয়ে ধ্রুব রাখা, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। প্রজাতি থেকে প্রজাতির স্বকীয়তা, বৈচিত্র্য থেকে বৈচিত্র্য সৃষ্টি, জিনগত পরিবর্তন সাধন হওয়া মানে কিন্তু বৈচিত্র্য সৃষ্টি। যৌন থেকে যৌনকরণ এবং জননকোষ সৃষ্টি, দুইটা। দেখো এইটা কিন্তু ভুলাই যায়, জননকোষ সৃষ্টি কি, এই যে জননকোষ সৃষ্টি, কিন্তু যদি বলে জননকোষের সংখ্যা বৃদ্ধি, সেটা কিন্তু মাইটোসিস। বলে আসছিলাম মাইটোসিসের গুরুত্ব এখানে। মেন্ডেল থেকে তো মেন্ডেলের সূত্র। আর গেল থেকে গ্যামিট, গ্যামিট সৃষ্টি। তাহলে এই কিন্তু মোটামুটি সবগুলো হয়ে গেল। মাইসিসের গুরুত্ব যদি মনে রাখতে পারো, তাহলে মিয়োসিসেরটা পড়ার দরকার নেই, তাহলে দুইটা করতে পারো, তোমার ইচ্ছা। মাইটোসিস মাইসিসের পার্থক্য, এখন এটা টেক্সট বুকেরই, এটা এখন আর মনে হয় না খুব বেশি বলার দরকার আছে। একটা জিনিস একটু দেখাই, দেখো একটু দেখো, সংগঠন আছে না? মাইটোসিস হয় দেহকোষে, আমরা জানি। আর এটা কি জনন মাতৃকোষে, যেখানে ডিপ্লয়েড সেখানেই হবে। এখানে অপত্য কোষ কি হয়, দুইটা সৃষ্টি হয়, আর এখানে চারটা সৃষ্টি হয়। অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়।
কোথায়? মিয়োসিসে আর মাইটোসিসের সমান থেকে। ইন্টারফেস পর্যায় দীর্ঘ আর এখানে ইন্টারফেস পর্যায় অল্প। সিনাপসিস বা এভারেট কোথায় হয়? মায়োসিসে হয়, কিন্তু এখানে হয় না। ক্রসিং ওভারও মায়োসিসে হয়, এখানে হয় না। বিবর্তনজনকও মায়োসিসে হয়, এখানে হয় না। ক্রোমোজোম দেখা যায় মায়োসিসে, লেপ্টোটিনে। পর্যায়বর্তক দশা দীর্ঘস্থায়ী আর এখানে ক্ষণস্থায়ী দরকার নেই। সেন্ট্রোমিয়ার মেটাফেজে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোসোম অনুদৈর্ঘ্যে বিভক্ত হয়। তখনই কিন্তু একটা ক্রোমোসোম থেকে দুইটা ক্রোমোসোম সৃষ্টি হয়। আর মেটাফেজ অনে সেন্ট্রোমিয়ার অবিভক্ত থাকে, বিভক্ত হয় না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটু মনে রাখতে পারো। ডিএনএ সংশ্লেষণ হয় কোথায়? ইন্টারফেজ দশায়। এখানে কিন্তু ডিএনএ সংশ্লেষণ হয় প্রোফেজ দশায়। নিউক্লিয়াস আর ক্রোমোসোম উভয়ই একবার করে, আর এখানে নিউক্লিয়াস দুইবার কিন্তু ক্রোমোসোম একবার বিভক্ত হয়, এগুলো আমরা জানি। কোথায় সংগঠন হয় এটা পড়ছি। মেন্ডেলের সূত্র কোনটা দিয়ে ব্যাখ্যা করা যায় এটাও আমরা জানছি। মোটামুটি কিন্তু সব হয়ে গেছে। আমরা প্রায় লাস্ট টপিকে চলে আসছি। এবার আসো ক্রসিং ওভার। মাইটোটিক ইন্ডেক্সটা কিন্তু আমি পড়াই নাই, ওটা যদিও খুব বেশি আসে না পরীক্ষায়। ক্রসিং ওভার কি আবিষ্কার করছে? এটা লাগবে থমাস হান্ট মর্গান। কোন উদ্ভিদে? ভুট্টা উদ্ভিদে। ক্রসিং ওভার কোথায় হয়? প্যাকাইটিনে। প্রোফেজ ১ এর প্যাকাইটিন উপাপচয়ে দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের যে বিনিময় ঘটে সেটাই হচ্ছে ক্রসিং ওভার। ক্যাজমা যেখানে হয় সেটাকে আমরা ক্যাজমা বলি। এখানে দুইটা এনজাইমের কথা জানি। দেখো, ক্রসিং ওভার হতে গেলে বিনিময় হতে হয়। তা বিনিময় করতে গেলে তো আগে দুইটা জিনিস কেটে ভাঙতে হবে। কাটি হচ্ছে এন্ডোনিউক্লিয়াস দিয়ে, জোড়া লাগায় লাইগেজ দিয়ে। কাটি এন্ডোনিউক্লিয়াস দিয়ে, জোড়া লাগায় লাইগেজ দিয়ে। ক্রসিং ওভারের গুরুত্বটা একটু দেখো, কয়েকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে জেনেটিক ম্যাপ তৈরি করা, এই জেনেটিক ম্যাপ তৈরি করা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে এই যে জিনের রেখাকার বিন্যাস, এটা ইম্পর্টেন্ট। জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি, এগুলো পড়লে বোঝা যায়। ক্রোমোসোম জিনের মেইন পার্থক্য কি, এগুলা রিডিং দিলেই পারবা। এবার দেখো গুচ্ছে গতবার আসা কোশ্চেন গুলা, মানে বিগত বছরে এই অধ্যায় থেকে কি প্রশ্ন আসছে, এগুলা দেখো যা পড়াইছি তার মধ্যে থেকে আছে কিনা। প্রথম কোশ্চেন কি? কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কাজবা তৈরি হয়? এটা তো সহজেই আমরা জানি। P53 এর কাজ কি ছিল? কোষকে বিভাজন হতে বিরত রাখা। P53 এর কাজ ছিল কোষকে বিভাজন হতে বিরত রাখা। যা পড়ে আসছি তাই দেখো। VLGI কোন দশায় দেখি আমরা? কোন পর্যায়ে দেখি? মেটাফেজ সব থেকে বেশি মোটাখাটো। কোন ধাপে সেন্ট্রিমিয়ার বিভাজন শুরু হয়? এটা তো সেই মেটাফেজেই ছিল। সেন্ট্রিমিয়ার বিভাজন শুরু হয় মেটাফেজ দশায়। প্রোগ্রাম সেল ডেথ মানে কি? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলা হয়? অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস ছিল খারাপ মৃত্যু, পুষ্টির অভাবে যে মৃত্যুটা হয়। বায়োটিক প্রোফেজ অনের ধাপে কাজ মাত্র একটু আগে দেখলাম, প্যাকাইটিন উপদশায় আমরা দেখতে পাবো। এইগুলাই গুচ্ছ কোশ্চেন ছিল। আর যে কোশ্চেনে আসুক না কেন, তুমি জাস্ট এগুলো পড়বা, ক্লাসটা দেখবা, কোনো টপিকে ইনশাল্লাহ তুমি আটকাবা না। সবার জন্য শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া রাখবা, তোমাদের জন্য দোয়া থাকলো। ইনশাল্লাহ পরীক্ষা তোমাদের ভালো হবে। ওর সাথে তোমরা চাইলে সবাই যুক্ত হয়ে যেতে পারো, তোমার ফ্রেন্ডদেরকেও বলতে পারো। ইনশাল্লাহ বায়োলজি নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। অল্প সময় ঠিক এভাবেই ডিটেলসে A to Z তোমাদের বুঝাই দিব।